আমার যে বন্ধু এই ডক্টর মনিরুজ্জামান ওনাকে দেখতে পাচ্ছি না। ওনার জন্য তো আমার একটা বার্তা ছিল, সে বার্তাটা দিতে চাই আর কি। যাই হোক আপনার গরু কিনতে বের হয়েছে। ও আচ্ছা, উনি তো ঠিক জয়েন আছে। করার কথা তো আবার আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে। আমি আপনার দর্শক শ্রোতাদের সালাম এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করছি। আপনি যে প্রসঙ্গটা তুললেন তারেক রহমানকে এই ধরনের কথাবার্তা বলার, আমি মনে করি যে আমাদের ৫ই আগস্টের পরে আমরা একটা গুণগত পরিবর্তন চেয়েছিলাম রাজনীতিতে। খুব দুঃখজনক হলেও সত্য, সেই গুণগত পরিবর্তন কিন্তু আমরা তেমন একটা দেখতে পাইনি। এখন এই গুণগত পরিবর্তনটা কি? এই গুণগত পরিবর্তনটা হলো জ্ঞান ভিত্তিক রাজনীতি। যখনই আপনি জ্ঞান ভিত্তিক রাজনীতি করবেন তখন একটা শালীনতা বজায় থাকবে। এবং সেই শালীনতা কিন্তু আপনি দেখেন যে এর মানে এই না যে আপনাকে একেবারে পিএইচডিধারী হতে হবে এই শালীনতা বজায় রাখার জন্য। শালীনতা কিন্তু আসলে পরিবার থেকে আসে। সুতরাং আপনি কাকে কি অবস্থায় কতটুকু বলবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার রুচির উপরে। আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, আপনি আমাকে বলতে পারেন পৃথিবীর কোন দেশে একজন প্রধানমন্ত্রী এরকম একজন মানুষ যখন নির্যাতনের শিকার হয় তাকে দেখতে যায়? আমাকে একটা উদাহরণ দেখান। কোন দেশের প্রধানমন্ত্রী গেছে দেখতে? এই যে আমাদের সস্তা জনপ্রিয়তার যে রাজনীতি, আমরা কিন্তু একটা খুবই ঠুনকো রাজনীতি করছি। এখন যারা সমালোচনা করে তারা গেলেও সমস্যা, না গেলেও সমস্যা। না, না, না। আমি আপনাকে এখানে একটু থামাচ্ছি। আমি ব্যাখ্যা করি ব্যাপারটা। সেটা হচ্ছে যে এটা অনেকটা হলো কি, আপনার একটা মানে পাড়ায় থাকেন, পাশের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটছে, আপনি গিয়ে দেখে আসলেন, তার প্রতি সহমর্মিতা দেখালেন। তারেক রহমানের কাছে রামিসা যেমন গুরুত্বপূর্ণ, সেরকম ওই যে পঞ্চগড়ের কোথাও যদি এরকম একটা ঘটনা দেখছে একই গুরুত্বপূর্ণ। উনার পক্ষে কি সম্ভব সেখানে যাওয়া? প্রধানমন্ত্রী তো উনি দুজনেরই, রামিসার বাবা মারও প্রধানমন্ত্রী, ওই যে সে ফার ফ্ল্যাঙে যে দূরে যে মানুষটার সন্তান এরকম নির্যাতনের শিকার হচ্ছে, আছে যেটা সম্ভব সেটা আমি মনে করি এটা একটা খুবই মানে চটুল সমাধান। আমি বলবো চটুল সমাধান। আমি হলে আমি যেতাম না। আমি কি করতাম আমি আপনাকে বলি। এই যে সমস্যাটা, এটা কিন্তু সামাজিক সমস্যা। ব্রিগেডিয়ার হাসিন উল্লেখ করেছেন এই সামাজিক সমস্যা, এই যে রুচির সমস্যা। আমি সমাজ বিজ্ঞানীদের নিয়ে আমি ইতিমধ্যেই একটা টাস্ক ফোর্স করতাম এবং আমি বের করতাম যে এই ধরনের অপরাধের পিছনের কারণ উদ্ঘাটন করতে হবে। 140টা ধর্ষণ হয়েছে 9 দিনে। এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা না, এটা একটা প্যাটার্ন। একটা রাষ্ট্র চালাতে হলে সেই রাষ্ট্রের যে মানে যারা চালিকা শক্তি, তাদের কিন্তু দৃষ্টিশক্তি, তাদের দৃষ্টি অনেক দূরে নিমজ্জিত থাকতে হবে, অনেক দূরে তাদের দেখতে হবে যে রাষ্ট্রে যখন ক্ষমতায় একজন সরকার থাকে, আমি এটাকে বলবো যে কোনো দেশের রাজনৈতিক কৌশল কিন্তু তার যে সরকারটা সেই যে দল সরকারে আছে তাকে ব্যতিব্যস্ত রাখা বিভিন্নভাবে, যেন সে দ্রুত অজনপ্রিয় হয়ে যেন আগামী ভোটে যেন তার মানুষের মনে শুধু এই সমস্ত উদাহরণ স্থাপিত হয়। এবং এটার মধ্যে ফুয়েল যোগায় কে? এই যে আপনি আজকে দেখলেন যে বিভিন্ন রকম মিছিল মিটিং, এই যে কে কারা যোগায়? তরুণ সমাজ কেন এই সময় পাচ্ছে? কারণ তাদের হাতে কোনো কাজ নাই। আপনি তাদেরকে তৈরি করেন নাই তো কাজের জন্য। তাদের হাতে কাজ নাই। তারপরে তরুণ সমাজের যে রাজনৈতিক দল, তারা দেখেছে যে এই লাইনে আসলে রাতারাতি টাকা উপার্জন করা যায়, কোটি কোটি টাকা। এটা ধরেন আমি এটাকে উদাহরণ ধরবো না, আমি উদাহরণ ধরবো না। কারণ যে কোনো রাজনৈতিক দল সে যদি সুস্থ রাজনীতি করতে চায়, এই রাস্তায় তারা আগালে তাদের রাজনীতি কিন্তু মুখ থুবড়ে পড়বে। এবং এটা তারা কিন্তু চাক্ষুষ দেখেছে। এই যে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এই ছাত্রদের দল যারা এত জনপ্রিয়তা নিয়ে এত বড় একটা বিপ্লব ঘটালো, তাদের পক্ষে তো তাদের কাছে তো মানুষ তো তাদের প্রথমে যখন তাদের যাত্রা শুরু করেছিল, সবাই কিন্তু এক বাক্যে বলেছিল যে আমরা এবার কোনো দল চাই না, আমরা এই তরুণদেরকে আমাদের দায়িত্ব দিতে চাই। কিন্তু তারা তো সেই দায়িত্ব নেওয়ার জন্য তৈরি হয় নাই। সুতরাং আমি যেটা বলতেছি আপনাকে, জ্ঞান ভিত্তিক রাজনীতি যখনই আসবে তখন কিন্তু আপনার একটা রাজনৈতিক দল নেতৃত্ব তৈরি করবে ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের যে আনফরচুনেটলি মানে খুবই দুঃখজনক হলো সত্য যে আমাদের যে তরুণ প্রজন্মের যে দলটা আমরা এখন দেখছি, তারা কিন্তু শুরুতেই একটা বড় হোঁচট খেয়েছে। কারণ তাদের ভিতরে কোনো দর্শন ছিল না, আদর্শ ছিল না।
তাদের কোনো প্রোগ্রাম নাই, তাদের কোনো লক্ষ্য নাই। যখন একটা দলের কোনো লক্ষ্য না থাকে, পরিকল্পনা না থাকে, আপনার যদি কোনো অ্যাপ্রোচ না থাকে, মেথডিক্যাল, যেটা মানে একেবারে পরিকল্পিত। আমার মনে যে এটা আপনার কাছে মনে হচ্ছে যে তাদের কোনো পরিকল্পনা ছিল না, এজেন্ডা ছিল না। যে এজেন্ডা ছিল আমরা তো দেখতে পাচ্ছি যে তাদের এজেন্ডা ছিল। এটা তারা শুধুমাত্র, আমি আপনাকে এখনো বলি, কারণ আমি এই দলের নেতাদের সাথে কথা বলেছি, তাদের ছিল এবং টাকা বানাইতে পারছে তারা। হ্যাঁ, তো টাকা বানানোর যদি পরিকল্পনা হয় তাহলে তো তাদের আর রাজনীতি দরকার নাই। তো টাকা কামাইছে, এখন দে শুড গেট লস্ট। সেটাই, তাদের কিন্তু এই দেশকে বিভ্রান্ত করার কোনো দায়িত্ব নাই। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে, শোনেন আমি আপনাকে বলি, নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে এবং আমাদের এই যে ছাত্রদল যুবদল যে কাজ কাম করছে, আপনি আমাকে বলেন তো, ছাত্রদল যুবদলের মধ্যে এরা মাসে বা 1 মাসে বা 2 মাসে কয়দিন তারা রাজনৈতিক দর্শন নিয়ে বসে? কয়দিন তারা রাজনৈতিক কৌশল নিয়ে আলাপ আলোচনা করে? কয়দিন তারা অর্থনৈতিক কৌশল নিয়ে আলাপ আলোচনা করে? তো পাল্টাপাল্টি অভিযোগ আসছে, মানে ছাত্রদল যুবদল করছে। আমি তো ভাই পাল্টাপাল্টির কথা বলছি না, আমি পাল্টাপাল্টির কথা বলছি না, আমি বলছি যে একটা রাজনৈতিক দল, সে ফর এক্সাম্পল একটা দেশ চলতেছে তো ভাই, এটা তো পাড়া মহল্লার সরকার না, গ্রাম সরকার না, তো ইটস এ কান্ট্রি 20 কোটি মানুষের একটা দেশ। এখানে হাজারো সমস্যা হবে, কিন্তু আপনি একজন রাজনৈতিক নেতৃত্বে বা সরকারের থেকে যদি আপনি আগামী 1 মাস 2 মাসের ভবিষ্যৎ যদি আপনি এই দেশে না দেখতে পান, তাহলে তো আপনার এই রাজনীতি চলবে না। আপনি এরকম হাজারো রামিসার বাড়িতে বাড়িতে দৌড়াতে আপনার সময় চলে যাবে। তো আপনি যেটা করছেন, আপনি যেটা হলো কি, আপনি সিমটমকে অ্যাড্রেস করছেন, সমস্যাকে অ্যাড্রেস করছেন না। আমরা যেটা করছি, যে মনে করেন যে একটা কথা, একটা শরীরে একটা ঘা উঠলো, আমি কিন্তু ঘায়ের ভিতরে আমি শুধুমাত্র অ্যান্টিসেপটিক ক্রিম দিচ্ছি, কিন্তু ঘা ওঠার কারণটা আমরা খুঁজে বের করছি না। সুতরাং আপনাকে ধর্ষণের কারণ খুঁজে বের করতে হবে, এবং তখন ওইখানে ট্রিটমেন্টটা ঠিক হবে।